ছেলেদের শরীর দেখানোর জন্য রাতের বেলা একা একা এমন রাস্তা দিয়ে হেঁটে বেড়ালে ছেলেদের তো লোভ লাগবেই। লোকটার কথা শুনে ফিরে তাকালো অভনী। চোখ মুখ শক্ত করে বলতে লাগল, আমি টিউশনিতে গিয়েছিলাম। মেয়ে মানুষ রাতের বেলা টিউশনি করেন কেন, দিনের বেলা করতে পারেন না? দিনের বেলা একটা জব করি। উইখান থেকে আসতে আসতে 6টা বাজে। ফ্রেশ হয়ে বাজারে যেতে হয়, বাজার থেকে এসেই টিউশনিতে আসি, তাই রাত হয়ে যায়। বাব্বা জব করে আবার টিউশনিও করেন? তো রাতের বেলা কাউকে সাথে নিয়ে আসতে পারেন না? একা একা আসেন, তাও আবার এমন রাস্তা দিয়ে কেন? আজকে আমি না থাকলে কি হতো বুঝতে পারছেন? লোকটার কথায় এবার বিরক্ত লাগছে অভনীর। বাঁচিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি ধন্যবাদ তো বলেছে? অভনী বিরক্ত মাখা মুখ করে বলল, জবটা ছেড়ে দিব, তাই টিউশনি করছি, সাথে যেন পড়ে পথে বসতে না হয়। আমি এই এলাকায় এসেছি 20 দিনের মতো, তাই কোনো রাস্তা ভালো আর কোনো রাস্তা ভালো না তাই জানি না। আপনি জব ছেড়ে দিলেই পথে বসতে হবে কেন? আপনি একজন মেয়ে মানুষ, আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে 2 মাস হবে। তখন থেকে পরিবারের দায়িত্ব আমার উপর, তাই আমাকেই সামলাতে হবে। বাবা মারা গেছে কথাটা শুনে লোকটার মুখটা মলিন হয়ে গেল। হয়তো এখন করুণা করে কিছু বলবে বা কিছু টাকা হাতে দৌড়িয়ে দিয়ে করুণা করে বলবে, নাও এই টাক দিয়ে কিছু খেও। কিন্তু কারো করুণা বা দয়ার পাত্রী হতে চায় না অভনী, তাই আর কিছু না বলে সোজা হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে যখন কিছুটা সামনে চলে গেল, তখন লোকটা দৌড়ে এসে অভনীর সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। অভনী চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, কি চায় লোকটা পিছু ছাড়ছে না কেন? লোকটা বলে উঠল, চলুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি আপনার সাথে যাব না। কিন্তু আমি এমন গলিতে আপনাকে একা রেখে যেতে পারবো না। এই গলিটা শেষ পর্যন্ত রাতের বেলা ছেলে দিয়ে ভরা থাকে, আপনি নতুন আসছেন তাই হয়তো জানেন না। কিন্তু একটা মেয়েকে এমন জায়গায় একা রেখে চলে যাওয়ার শিক্ষা আমার মামুনি আমায় দেয়নি মিস। অভনী বুঝতে পারছে লোকটার কথা না শুনলে পিছু ছাড়বে না, কিন্তু তার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, মায়ের ওষুধ আছে কিনা দেখতে হবে, না থাকলে আবার আনতে যেতে হবে, তাই আর কোনো কথা না বলে আবারও পিছন ফিরে হাঁটতে লাগল। লোকটার গাড়ির সামনে গিয়ে পিছনের সিটে গিয়ে বসে পড়ল সে, কিন্তু লোকটা এসে বলল, আমি আপনার ড্রাইভার নই, তাই সামনে এসে বসুন। অভনী গাড়ি থেকে নামল সামনে বসার জন্য। লোকটা গাড়ির দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে। অভনী চুপচাপ গিয়ে সামনের সিটে বসে পড়ল। লোকটা দরজা লাগিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে বলল, কোনো দিক দিয়ে বাসা? এই তো সামনের গলির পরের গলিতেই। আমি আপনাকে আজ অন্য রাস্তা চিনিয়ে দিব, ওই রাস্তা দিয়ে আসবেন, কোনো প্রবলেম হবে না। না আমি অন্য রাস্তা দিয়ে এখন যাব না, চিল্লিয়ে। বিশ্বাস করতে পারেন তখন যখন কোনো ক্ষতি করিনি এখনো করব না মিস। BTW নাম কি আপনার? বারবার শুধু মিসটুকুই বলতেছি। স্মৃতি নূর অভনী। আপনার? ফারহান আহমেদ নীল। ওকে মিস অভনী, সরি। হুয়াই? তখন আপনাকে ওইভাবে বলা ঠিক হয়নি, তাই BTW জব ছেড়ে দিবেন কেন? মেয়েদের সব ছেলেরাই একটা বস্তু মনে করে, যাদের ভোগ করতে পারলেই নিজেদের আসল পুরুষ মনে করেন, হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে চায় সব সময়, কিন্তু তারা জানে না মেয়েদের যারা সম্মান করতে পারে তারাই আসল পুরুষ, তারাই তার মায়ের উত্তম সন্তান। মেয়েদের দেবার সবথেকে বেশি পছন্দের উপহার হচ্ছে সম্মান। যখন নিজের বাবার বয়সী এমডি নিজের মেয়ের বয়সী একটা মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকায়, তখন সেই কাজ করাটা কি উচিত? আমার বাবা আমাকে বলতো সবকিছুর আগে নিজের সম্মান, তোমার সম্মান হানি হয় এমন কিছু কখনো করো না, তাই এই জবটাও আমি করব না।
কথা বলতে বলতে অবনীদের বাসার সামনে চলে আসলো ওরা। অবনী গাড়ি থেকে নেমে বলল, বাসার নিচে পর্যন্ত আসলেন আর বাসায় যাবেন না তা কি করে হয়? গরিবের বাসা থেকে না হয় এক কাপ চাই খেয়ে যান, তাছাড়া মাকে সব কথা বলার পর মা অবশ্যই আপনাকে দেখতে চাইবে। মাকে সেই সুযোগটা না দেই কিভাবে বলেন? হালকা মুচকি হেসে। শো, ওয়াই নট? ভিতরে চলুন। অভনী গিয়ে বাসার কলিং বেল বাজালে অভনীর মা মিসেস সাহেরা দরজা খুলে দেন। নিজের মেয়েকে দেখে বলতে লাগলেন, এতক্ষণে আসলি তুই মা, আমার তোর জন্য চিন্তা হয় জানিস না তুই? আরিহা এখনো না খেয়ে বসে আছে তোর জন্য। ওদের কথার মাঝেই নীল এসে সালাম দিল অভনীর মাকে। অভনীর মা সালামের উত্তর দিয়ে বলল, তুমি কে বাবা? অভনী তুই চিনিস নাকি? হ্যাঁ মা, ভিতরে চলো, আমি তোমায় সব বলছি। আসুন, আপনি ভিতরে আসুন, বসুন। অভনী নীল সোফায় বসল। অভনী নিজের হ্যান্ডব্যাগটা রেখে রান্নাঘরে চলে গেল চা বানানোর জন্য। তার পিছন পিছন তার মাও গেল রান্নাঘরে, আর বলল, কিরে অভনীকে ছেলেটা? ওর বন্ধু হলে আগে তো কখনো দেখিনি, আর দেখতে ও তো বড়, তোর বন্ধু হবার তো কথা না। সাহেরা, মা আমাকে বলতে তো দাও। আসলে আমি যখন টিউশনি শেষ করে ওই সামনের 2টা গলির পরের গলিটা দিয়ে আসতে নিলাম, তখন কয়েকটা ছেলে পড়ে। আমি ওদের পাশ কাটিয়ে চলে আসতে নিলাম, কিন্তু ছেলেগুলো আমার পথ আটকে দাঁড়ালো আর বাজে বাজে কথা বলতে লাগল। আমি একলা একটা মেয়ে কি করতাম বলো? তাই চুপচাপ দাঁড়িয়েছিলাম আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল। হঠাৎ একটা ছেলে আমার হাত ধরে ফেলে আর আমি কোনো কিছু না ভেবে ছেলেটাকে থাপ্পড় মেরে দেই। তখন সবগুলো ছেলে আমার প্রতি আরো রেগে গিয়ে আমাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল। আমি চিল্লাচ্ছিলাম, অনেকে দেখল, ও কিন্তু কেউ এগিয়ে আসলো না। তারপর একটা গাড়ি এসে থামে আমাদের সামনে। গাড়ি থেকে এই লোকটা বেরিয়ে আসে, আর ছেলেগুলো ওনাকে দেখেই আমাকে ছেড়ে গেল, মনে হয় আগে থেকেই ওনাকে চেনে। তারপর আমাকে বাসার সামনে ড্রপ করে দিল, তাই ভাবলাম বাসায় এনে 1 কাপ চা তো খাইয়ে দিতেই পারি, তাই না? অভনী, ভালো করেছিস, মানিয়ে এসেছিস। এখন দেশে ওই খারাপ ছেলেগুলোর মতো ছেলের অভাব নেই, কিন্তু এই ছেলেটার মতো ছেলের খুব অভাব। কত বড় বিপদ থেকে বাঁচালো আল্লাহ আজ তোকে। চোখের পানি মুছে, আচ্ছা তুই চা বানিয়ে নিয়ে আয়, আমি যাই একটু ছেলেটার কাছে, কখন থেকে একা একা বসে আছে। সাহেরা, অভনী চা বানিয়ে সাথে বিস্কুট নিয়ে গেল। ওইখানে গিয়ে দেখল লোকটা ওর মায়ের সাথে একদম মিশে গেছে। খুব হাসাহাসি করেই কথা বলছে ওরা। অভনীটি টেবিলে চা আর বিস্কুটটা রেখে বলল, নিন, চা খেয়ে নিন, পরে কথা বলুন, নয়তো চা ঠান্ডা হয়ে যাবে। হেসে নীল চায়ের কাপ আর হাতে একটা বিস্কুট নিয়ে খেতে লাগল, আর অভনী চলে গেল আরিহার কাছে। তখন অভনীর মা বলল, মেয়েটাকে নিয়ে খুব চিন্তা হয় বাবা, কিন্তু কি করব বলো, আর তো কোনো উপায়ও নেই। মেয়েটাকে কাজে না পাঠিয়ে ওর বাবা মারা যাবার পর এক মায়ে ছিলাম ওর নানুর বাসায় আমার ভাইয়ের কাছে। কিন্তু কতদিনই বা অন্যের বাসায় থাকা যায় বলো? ভাবি আমাদের সামনে ভালো ব্যবহার করলেও আড়ালে ভাইয়ের সাথে রাগারাগি করত, তাই মেয়েদেরকে নিয়ে পাড়ি জমালাম ঢাকা শহরে। ইচ্ছা ছিল আমিই মানুষের বাসায় কাজ করব, কিন্তু মেয়ে আমার মানতে নারাজ বলে ও বেঁচে থাকতে নাকি কখনো ওর মাকে অন্যের বাসায় কাজ করতে দিবে না। কিন্তু ও মেয়ে মানুষ, দিন রাত কাজ করে, কখন কি বিপদ হয়ে যায় বলা তো যায় না। এই যেমন ধরো আজকেই তুমি না এলে হয়তো কাল সকালে বড় বড় অক্ষরে হেডলাইন হতো, ওর মৃত্যুর খবরে অনেকে আফসোস করত, কিন্তু আমি আর ফিরে পেতাম না আমার কলিজার মেয়েটাকে। শাস্তিও হতো না ওর খুনিদের, কারণ টাকা দিয়ে এখন খুনিদের ও সাধু বানানো যায়। দর্শকদের ফাঁসি রায় হয়েও ফাঁসি হয় না। কাঁদতে কাঁদতে তোমাকে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই বাবা। সাহেরা, আন্টি, আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি আপনি এভাবে ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করতে পারতেন বলুন?
তখনই সেখানে অভনী আসলো। অভনী বলল, কি কথা হচ্ছে মা তোমাদের এত? হেসে, তেমন কিছুই না, আজ উঠি তাহলে, কাজ আছে আমার, ভাগ্য থাকলে আবার দেখা হবে। নীল, আবার এসো বাবা। কেমন? শাহের, অবশ্যই, কেন নয়। হেসে নীল, ভালো থাকবেন। অভনী, হাম, আমার এই কার্ডটা রাখুন, হয়তো দরকার পড়লেও পড়তে পারে। হেসে, বাই। নীল, নীল চলে গেলে অভনী ওর মা আর আরিহা একসাথে খেতে বসে পড়ে। অভনী বলে, মা তোমার ওষুধ আছে? হুম আছে, 2 দিন পরে আনলেও হবে, এখন আর যেতে হবে না। শাহেরা, অভনী আর আরিহা 2 বোন, ওদের কোনো ভাই নেই। মা আর বোনকে নিয়েই অভনীর সংসার। আরিহা ক্লাস 8-এ পড়ে আর অভনী এইচএসসি দিয়েছে। বাবার স্বপ্ন ছিল মেয়েকে ডক্টর বানাবে, কিন্তু সেই স্বপ্ন বাবা নিজেই সাথে নিয়ে চলে গেল। তবু অভনী হাল ছাড়েনি, জব টিউশনির পাশাপাশি অনেক রাত পর্যন্ত নিজের পড়াশোনা করে সে। বাবার স্বপ্ন যে তাকেও রাতে ঘুমাতে দেয় না। খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল। একটা রুম ভাড়া নিয়েছে ওরা। মা আর বোনের ডিস্টার্ব হবে বলে বেশিরভাগ সময় ডাইনিং রুমে গিয়ে পড়ে সে, তবে ওর মাও অনেক সময় ওর পাশে বসে থাকে। আজ আর অভনী পড়তে বসেনি, খুব টায়ার্ড সে, আর নীলকে নিয়ে আজ না চাইতেও খুব ভাবাচ্ছে তাকে। সত্যি পৃথিবীতে সব ছেলে এক হয় না, আবার সব মেয়েও এক হয় না। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল অভনী। পরদিন সকালে প্রখর রোদে রাস্তায় দাঁড়িয়ে আছে অভনী। গাড়িগুলো সব যেন তার সাথে আজ আড়ি ধরে আছে। রাস্তায় হাজারো গাড়ি ছোটোছুটি করছে, কিন্তু অভনীর অফিসের রাস্তায় যাবার মতো একটা গাড়িও পেল না সে। একজন গাড়িওয়ালা বলল, ওইদিকে নাকি বড় একটা মাফিয়া গুন্ডা কাউকে রাস্তায় এনে মারছে, তাই সব গাড়ি যাতায়াত বন্ধ ওইদিকের। অভনী আজ অফিসে রিজাইন লেটার দিবে। ওই অফিসে আর যেতে চায় না সে। তাই গাড়িগুলোর সাথে অভিমান করে নিজেই নিজের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করল সে। প্রখর রোদে অভনীর হাঁটতে খুব কষ্ট হচ্ছে, তবুও দ্রুত পা চালাচ্ছে সে। কিছুদূর যাওয়ার পর দেখল সত্যিই সামনে কয়েকজনকে মারা হচ্ছে। অভনী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওইদিকে। ও বুঝতে চাইছে ওখানে কারা আছে যাদের ভয় কোনো গাড়ি আসলো না। হেঁটে হেঁটে আসতে হলো তাকে। সব সময় তো সিনেমায় দেখেছে, বাস্তবে দেখলে খারাপ কি? আর ভাবছে, দেখে তো একজন কেউ গুন্ডাদের মতো মনে হচ্ছে না, তাহলে ওরা মাফিয়া হলো কিভাবে? সিনেমাতে যখন দেখেছি গুন্ডাদের দেখলেই ভয় ভয় লাগত, কিন্তু এদের দেখে আমার ভয় লাগছে না কেন? কিন্তু ওরা এভাবে ওদের মারছে, ওদের হাত কাঁপছে না কেন? যাদের মারছে তাদের আমার এমন চেনা চেনা লাগছে কেন? একটু সামনে গিয়ে দেখি তো। মনে মনে ঘড়ির টিটটিট শব্দে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো অভনী। 10টা বেজে গেছে দেখে সব প্রশ্ন নিজের মধ্যে চেপে রেখেই আবারও হাঁটতে শুরু করল সে। মনে হচ্ছে মাফিয়াটা বড় মাপের মাফিয়া, তাই এখন এই রাস্তা দিয়ে হাঁটছে ও না কেউ ভয়। কিন্তু অভনীর ভয় লাগছে না, এমন রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে দিব্যি লাগছে এখন ওর কাছে। অফিসে রিজাইন লেটার দিয়েই চলে এসেছে অভনী। রাস্তায় এখনো মানুষ নেই, গাড়িও নেই। মনে হয় মাফিয়াটা এখনো রাস্তা থেকে যায়নি। মাফিয়ার প্রতি এক বস্তা রাগ নিয়ে নিজে নিজেই বকবক করতে করতে আবারও হাঁটা শুরু করতে হলো তাকে। কিছুক্ষণ পর পর মেঘের গর্জনে হালকা কেঁপে উঠছে সে। অভনীর মনে হচ্ছে মেঘেরা ও তাকে বলতে চাচ্ছে, অভনী বাড়ি যাও তাড়াতাড়ি, আমরা এখনই বৃষ্টি হয়ে জ্বরে পড়ব, পরে আমাদের কোনো দোষ দিতে পারবে না তুমি। কথাটা ভেবেই ফিক করে হেসে উঠল সে, আর তার সাথে সাথেই ঝরে পড়ল অঝোর দাঁড়ায় বৃষ্টি। প্রখর রোদের মাঝে হঠাৎ জুম বৃষ্টি খুব ভালো লাগে অভনীর। জনমানবশূন্য রাস্তায় বৃষ্টির মধ্যে হেঁটে যেতে খুব ভালো লাগছে অভনীর। ঈশ্বস সাথে আইসক্রিম আর একটা ভালোবাসার মানুষ থাকলে মন্দ হতো না।
আবারও ফিক করে হেসে উঠল সে। আর ভাবতে লাগল, আমাকে এইসব ভাবলে হবে না। আমাকে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হবে আমার মা আর বোনকে নিয়ে। দিন শেষে আমার মুখের দিকে তাকিয়ে থেকেই বেঁচে আছে ওরা। আমি কিভাবে অন্যের দিকে ঘুরে তাকাবো? কিন্তু আজ এমন একটা পরিবেশে হিমুর মতো সারা শহর হেঁটে বেড়ালে মন্দ হয় না। হাতে থাকা হ্যান্ডব্যাগটা রাস্তা থেকে একটা পলিথিন দিয়ে মুড়ে নিয়েছে সে, যেন যেই টাকাগুলো আছে ওইগুলো ও যেন নষ্ট হয়ে না যায়। কিছুদূর যাবার পর সামনে একটা ছেলেকে দেখে থমকে দাঁড়ায় সে। আজও আবার খারাপ কিছু হবে না তো? এমন জনমানবশূন্য রাস্তায় একটা ছেলে একা একটি মেয়েকে পেয়ে বাজে নজর তো দিতেই পারে। বৃষ্টির মধ্যেও অভনীর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ছেলেটিও বৃষ্টিতে ভিজছে, কিন্তু শুধু পিছন দিকটাই দেখতে পাচ্ছে সে। কতক্ষণই বা আর দাঁড়িয়ে থাকবে সে, মেয়েদের যে প্রতিনিয়ত নিজেকে রক্ষা করার জন্য লড়াই করতে হয়। তবুও আবার অনেকেরই শেষ রক্ষা হয় না। অভনী আর কিছু বা ভেবে সুতি উড়নাটা দিয়ে খুব ভালোভাবে মুখটা ঢেকে এগিয়ে গেল সে। ছেলেটি এখনো তাকায়নি অভনীর দিকে, নিজের মতো বৃষ্টিতে ভিজতে লাগল সে। অভনী বারবার আর চোখে তাকাচ্ছে ছেলেটির দিকে, এখনো শুধু পিছনের দিকটাই দেখতে পাচ্ছে সে। সেদিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটা ধরল সে। একটু পর অভনীর মনে হলো ওর পিছন পিছন কেউ আসছে, ঘুরে তাকানোর মতো সাহসও পাচ্ছে না ওর, মনে হচ্ছে এই বুঝি সব শেষ, শেষ রক্ষা আর হল না। আস্তে আস্তে মানুষটা আরও এগিয়ে আসলো। অভনী চোখ মুখ খিচে বন্ধ করে রাখল, তখনই তার চেনা একটা সুর বেসে উঠল। লোকটা বলল, হেই, আপনি অভনী না? অভনী নিজের নাম শুনে সাথে সাথে চোখ খুলে তাকালো। সামনে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে যায় সে, সাথে খুশিও হলো এখন আর ভয় লাগছে না তার, হয়তো শেষ রক্ষাটা হয়ে গেছে বা সামনের মানুষ তাকে খুব বিশ্বাস করে ফেলেছে তাই। অভনী দেখল বৃষ্টিতে যেই ছেলেটি ভিজতে ছিল সেটাই নীল। হে, আমিই অভনী। কিন্তু আপনি এখানে? অভনী, বৃষ্টি আমার খুব পছন্দ, তাছাড়া মানুষজনের বা যানবাহনের কোলাহলও নেই। ঢাকা শহরে এমন একটা পরিবেশ পাওয়া খুব মুশকিল, তাই মিস করতে পারলাম না। হেসে, কিন্তু সামনে তো একদল মাফিয়ার জন্য সব বন্ধ, সেটা আপনি জানলেন কিভাবে? আপনি ও কি এই রাস্তা দিয়ে কোনো কাজে যাচ্ছিলেন নাকি? অভনী, সেটাই। হালকা হেসে যে হাসির রহস্য অভনীর অজানা। তো আপনি কোথায় গিয়েছিলেন? নীল, অফিসে রিজাইন লেটার দিতে। আপনাকে তো বলছিলাম এই জবটা করব না তাই। অভনী, অবশেষে তাহলে জবটা ছেড়েই দিলেন? নীল, অভনী, তাহলে এখন কি শুধু টিউশনিই করবেন? নীল, না, নতুন জব খুঁজব সাথে। অভনী, আবারও যদি এমন হয়? নীল, ছেড়ে দিব। তবুও কখনো নিজের সম্মান হানি হোক এমন কিছু করব না। অভনী, স্ট্রেঞ্জ, আই লাইক ইট। নীল, আচ্ছা, আপনি তো ওই দিক দিয়ে আসলেন, তো মাফিয়াগুলো কি চলে গেছে? অভনী, আপনি চাইলে চলে গেছে, না চাইলে রয়ে গেছে। নীল, মানে? আসলে আমার মাফিয়াটাকে কাছ থেকে খুব দেখতে ইচ্ছে করছে। সিনেমার গুন্ডা আর এই মাফিয়াটাকে আমার এক লাগেনি, তাই কাছ থেকে ভালোভাবে দেখতে ইচ্ছে করছে মেইন লোকটাকে দেখতে সিনেমার গুন্ডাদের মতো লাগে কিনা। অভনী, ভয় লাগবে না। আর আপনি তাকে দেখেছেন? নীল, পিছন থেকে দেখেছি, হুডি পরা এই গরমেও। না, আমার ভয় লাগেনি তো। আমার তো মনে হচ্ছিল সবাই এমন ভয় পাচ্ছে, কেন আমার তো ভয় লাগছে না। সবগুলো লোককে তো দেখতে অন্য মানুষের মতোই লেগেছে। আমার তো মনে হচ্ছে ওই মাফিয়াগুলো মাফিয়া হবার যোগ্যই না। অভনী, অভনীর কথা শুনে কাশতে লাগল নীল। চোখ বড় বড় হয়ে আছে তার।
কি বলে এই মেয়ে? যাকে কিনা পুরো শহরের সবাই ভয় পায় তাকে তার মাফিয়াই মনে হচ্ছে না? কি হলো আপনার? মনে হয় ঠান্ডায় কাশছেন। বাসায় চলে যান, আমিও যাই, মা অপেক্ষা করবে। অভনি, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমিও ওই দিক দিয়েই যাব। তাছাড়া এখন আর কোনো গাড়ি পাবেন না। একটু সামনেই আমার গাড়ি। নীল, ওকে চলুন। অভনি, কিরে তুই এমন কাক ভেজা ভিজে এসেছিস কেন? গাড়িতে ছিলি না নাকি? সাহেরা, না মা, গাড়ি ছিল না, তাই হেঁটেই আসতেছিলাম, কিন্তু আবারও কালকের ওই ছেলেটা আছে না নীল, ওর সাথে দেখা হয়ে গেল, তারপর আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। অভনি, ছেলেটা খুব ভালো তাই না? আমার যদি এমন একটা ছেলে থাকতো তাহলে আর তোকে এত কষ্ট করতে হতো না। সাহেরা, মা, তোমার কি মনে হয় আমি পারবো না? ছেলেরাই কি সব পারে, মেয়েরা পারে না? অভনি, না রে মা, তোর মতো যার মেয়ে আছে তার আর ছেলের অভাব থাকবে কিভাবে? কিন্তু মাঝে মাঝে কষ্ট হয় তোর জন্য খুব, আর কোনো আফসোস নেই আমার। যা ফ্রেশ হয়ে খেয়ে নে। সাহেরা, হুম। আজকে আবারও ইন্টারভিউ দিতে যাবে অভনি। বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছে সে, কিন্তু একটা চাকরিও হয়নি। সবে মায়েরও এইচএসসি পরীক্ষা দিল, সে বেশি মাইনের কাজও পাচ্ছে না। এদিকে সংসারের অবস্থা হিমশিম খাচ্ছে। ভাবতে ভাবতেই হাঁটছে অভনি। এই মামা, রাজধানী যাবা? অভনি, হজামু, কিন্তু 100 টেহা লাগব। রিকশাওয়ালা, কম হবে না মামা? 60 টাকায় যাবে না? অভনি, না, একদম 90 টাকা লাগব। রিকশাওয়ালা, অভনি ঘড়ির দিকে তাকালো। ইন্টারভিউ এর আর বেশি সময় নাই, আজকেরটাও মিস হয়ে যাবে নয়তো। অভনি আবার হ্যান্ডব্যাগটা খুলে দেখল কত টাকা আছে। গাড়ি ভাড়া দিয়ে এসে শেষ হয়ে যাবে সকালে, তাড়াহুড়ো করে না খেয়ে এসেছে, দুপুরেও আর খাওয়া হবে না তাহলে। বেশি টাকা নিয়ে বের হয় না অভনি। ঢাকা শহরে কখন চুরি হয়ে যায় বলা যায় না, পড়ে যা টাকা আছে তাও যাবে। আর কিছু না ভেবে গাড়িতে উঠে পড়ল অভনি। রিকশা চলছে তার আপন গতিতে। একটু পর অভনি দেখল তার একটু সামনে একটা বয়স্ক লোক গাড়ি থেকে নেমে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে অসুস্থ। অভনি লোকটার সামনে গিয়ে রিকশা থামাতে বলল, আপনি ঠিক আছেন আঙ্কেল? অভনি, না মা, বুকে খুব ব্যথা আর চেপে আছে মনে হচ্ছে, গাড়ি ড্রাইভ করে হসপিটাল যেতে পারছি না। ছেলেকে ফোন দিয়েছি, চলে আসবে হয়তো। লোকটা, ততক্ষণ কি আপনি দাঁড়িয়ে থাকবেন নাকি? আপনি আসুন, আমি আপনাকে হসপিটাল নিয়ে যাই। আমি তো ড্রাইভ করতে পারি না, তাই এই গাড়িটা এখন এখানেই থাকুক, আমি অন্য গাড়ি দিয়ে আপনাকে নিয়ে যাই, চলুন আঙ্কেল। অভনি, মা, তোমার তো কাজ আছে। লোকটা, আমার কাজের থেকে বড় আপনার জীবন আঙ্কেল। চলুন। অভনি, ওকে, আমি গাড়িটা লক করে আমার ছেলেকে জানিয়ে দেই তাহলে। তোমার মতো মেয়ে হয় না মা। লোকটা, অভনি লোকটাকে নিয়ে ডক্টরের কাছে গেল। ডক্টরের কাছে রেখে ও বেরিয়ে আসলো, কারণ লোকটা বলেছে তার ছেলে চলে আসবে এখনই। ডক্টরকে বারবার বলে এসেছে সে লোকটাকে যেন একা না ছাড়ে, ওনার ছেলে আসবে একটু পর। হসপিটাল থেকে বেরিয়ে ঘড়ির টাইম দেখল অভনি। শুকনো মুখে হালকা মুচকি হাসল সে। না থোক না একটা চাকরি, তাতে কি একটা মানুষকে সাহায্য তো করতে পেরেছে সে। না হয় আবারও অপেক্ষা করবে আরেকটা ইন্টারভিউর। আপু, আপনি আমাদের মাফ করে দেন, আমরা ভুল করেছি। আচমকা এমন কথায় থমকে দাঁড়ালো অভনি। ভ্রু কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে সে। তার ঠিক একটু সামনেই 4 জন ছেলে দাঁড়িয়ে আছে আর আরেকজন হুইলচেয়ারে বসে আছে। প্রত্যেকটার হাতে পায়ে মাথায় মুখে ব্যান্ডেজ। মুখ দেখে চেনার উপায় নেই।
অভনির ছেলেগুলোকে চেনা চেনা লাগলেও ঠিক মনে করতে পারছে না সে এরা কারা। আজ এতদিন পর আবারও ইন্টারভিউ এ যাবে সে, তাই ব্রেনকে এত চাপ দিয়ে মনে করানোর কি দরকার ভাবছে অভনি। তার মধ্যেই ছেলেগুলো আবারও বলে উঠল, আপু সরি, প্লিজ আমাদের মাফ করে দেন, নইলে যে আমাদের খবর আছে। ছেলেগুলোর কথায় আবারও ভ্রু কুঁচকে চোখ পিট পিট করে তাকিয়ে আছে অভনি ছেলেগুলোর দিকে। এখনো মনে করতে পারছে না ছেলেগুলো কারা, আর ভয়েসটাও কেমন চেনা চেনা লাগছে। ছেলেগুলো নিজেদের এমন অবস্থা নিয়ে আমার কাছে সরি বলতে এসেছে, আমার একটু ব্রেনকে চাপ না দিলে অন্যায় হবে যাকে বলে গোর অন্যায়। ভাবতে ভাবতেই রাস্তার সাইডের উঁচু জায়গাটায় গালে হাত দিয়ে টুপ করে বসে পড়ল অভনি। ওর এমন কাণ্ডে ছেলেগুলো অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওর দিকে। অভনিকে দেখে মনে হচ্ছে ও একমনে ধ্যান করতে বসেছে। ছেলেগুলো আবারও বলে উঠল, আপু আমাদের এতক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, প্লিজ মাফ করে দিন। ওই 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 আপনারা ওই বাজে ছেলেগুলো না? এই তো মনে এসে গেছে, এই জন্যই তো বলি এত চেনা চেনা লাগছে কেন চান্দুদের। হিহি আপনারা জানেন আপনাদের এখন পুরোই পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হচ্ছে আমার কাছে। বিটিডব্লিউ লাইক সিরিয়াসলি আপনারা আমার কাছে মাফ চাচ্ছেন? আমার কাছে? বাহ, আমি তো জানি এখনকার ছেলেরা ধর্ষণ করে খুন করে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়, আবার নিজেদেরটা নিজেরাই বুক ফুলিয়ে ফেসবুকে লাইভ করে বলে বেড়ায়। ভিকটিমের কাছে মাফ চাইবে দূরের কথা, ভিকটিমকে খুন করে তার বাবা মায়ের কলিজাটাকে কেড়ে নিয়ে তার বাবা মার কাছেই মাফ চায় না, উল্টো তার বাবা মাকেই আবার থ্রেট দিয়ে বেড়ায়। আপনাদের কাহিনী কি বলেন তো? তাছাড়া এমন ব্যান্ডেজ দিয়ে সবগুলো ভূত মার্কা চেহারা হয়ে আছেন কেন? হুট করে দাঁড়িয়ে ছেলেগুলোর কাছে গিয়ে, আপু আমরা আর কিছুই বলতে পারবো না, তাহলে আমাদেরকে একেবারে মেরে ফেলে সত্যি সত্যি ভূত বানিয়ে দিবে। প্লিজ ক্ষমা করে দিন, আমরা আর কোনোদিন ও আপনাকে কিছু বলবো না। ছেলেগুলো, ওকে মাফ করতে পারি, কিন্তু আমার সাথে একটা গেম খেলতে হবে এখনই। অভনি, হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে কিভাবে? ছেলেগুলো, ওকে তাহলে আমি মাফও করব না, বাই আমার ইন্টারভিউ আছে। অভনি, না 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 আপু প্লিজ আমাদের মাফ না করে যাবেন না, যেই গেম খেলতে বলবো ওইটাই খেলবো আমরা। ছেলেগুলো, অভনি রাস্তার সাইড থেকে বড় একটা ইটের টুকরো পেল, উইটা হাতে নিয়ে ছেলেগুলো কাছে গিয়ে বলতে লাগল, এই যে নিন, এটা দিয়ে যাদের হাত ভাঙা তার সেই হাত দিয়ে, আর যাদের পা ভাঙা তারা সেই পা দিয়ে ডিলা দিয়ে ওই ডাস্টবিনটায় ফেলবেন। যার ঠিক জায়গায় না পড়বে তাকে মাফ করব না। অভনি, অভনির কথা শুনে ছেলেগুলো বর্ষর একটা শখ খেল, ভাঙা হাত পা তো নড়ানোই যাচ্ছে না, তাহলে ডিলা দিতে এতদূর কিভাবে নিবে, কিন্তু মাফ না করলে তো একেবারে উপরে পাঠিয়ে দিবে। ছেলেগুলো কি করবে বুঝতে পারছে না, একজন আরেকজনের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। গেমটা খেলবেন নাকি আমি চলে যাব? অভনি, না না খেলছি খেলছি। ছেলেগুলো হাত ঝুলানো থেকে খুলে ইটটা ছুঁড়ে মারল, প্রত্যেকটা ছেলেই চিৎকার করতে লাগল। রাস্তায় সবাই তাদের কাহিনী দেখতে ব্যস্ত। গ্রামে হলে হয়তো এতক্ষণে হাজার হাজার মানুষের ভিড় জমে যেত, কিন্তু শহরে তা হয় না, সবাই যে যার কাজে ব্যস্ত, তবুও বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে। অবনী প্রশান্তির একটা হাসি দিয়ে বলতে লাগল, কি কষ্ট হচ্ছে? এই কষ্ট তো কিছুই না, যখন একটা মেয়েকে ধর্ষণ করা হয় শরীরের প্রতিটা হাড় ভেঙে ফেললে যেমন লাগবে তার থেকেও হাজার গুণ কষ্ট হয় তার। একজন ধর্ষী তার বাবা মাকে যদি বলা হয় আপনাদের শরীরের চামড়া ছিলে মরিচ লাগানো হলে আপনাদের মেয়ে আবার আগের মতো হয়ে যাবে, তাহলে দেখতেই তারা হাসতে হাসতে রাজি হয়ে যেত।
শরীরের চামড়া ছিলে মরিচ লাগানোর কষ্ট সহ্য করতে পারলেও তারা মেয়ের এই কষ্ট দেখে সহ্য করতে পারে না, তাই তো বিচার না পেয়ে ছোট মেয়েটাকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়তে হয় এই যন্ত্রণা না পাওয়ার আশায়। এখন বল, আর কোনো দিন কারো সাথে এমন করবি না? না না প্রমিস, ছেলেগুলো ওকে যা, মাফ করে দিলাম। এটা বলেই অবনী চলে যাচ্ছে, আর দূর থেকে ওর দিকে তাকিয়ে অবাক দিকে তাকিয়ে আছে একজন, যা অবনীর দৃষ্টিতে আসল না। অবনী হাঁটছে আর ভাবতেছিল, এই দেশের কতজনকে দিয়েই বা আমি ধর্ষণ না করার প্রমিস করাতে পারব? এই দেশের বেশিরভাগ মানুষই যে এখন পশু হয়ে গেছে। পশু না হলে কি আর হাজবেন্ডের মৃত্যুর খবর শুনে হসপিটালে গিয়ে ফিরে এসে আদরের মেয়ের ধর্ষিত অবস্থায় লাশ হয়ে পড়ে থাকতে দেখতে হতো? পশু না হলে কি আর মেয়েকে মাদ্রাসায় পরীক্ষা দিতে পাঠিয়ে মেয়েকে আগুনে দগ্ধ অবস্থায় মৃত্যুর কোলে ডলে পড়তে দেখতে হতো? ভাবতে ভাবতেই দীর্ঘ শ্বাস ফেলে অবনী। ভাগ্যিস আজ 12টা বাজে ইন্টারভিউ আবার আগে বের হয়েছিল, নইলে তো আজকেও মিস করতে হতো তাকে। অবনী নানান রকম চিন্তাভাবনা করে হাঁটতে গিয়ে দুম করে একজনের সাথে ধাক্কা খেল। অবনী পড়ে যেতে নিলেই লোকটা ধরে ফেলল ওকে। অবনী দূরে সরে এসে লোকটার দিকে রাগী চোখে তাকায়। চোখে দেখতে পান না নাকি? মেয়ে দেখলেই ধাক্কা খেলে মন চায়? অবনী: আরে আমি তো ফোনে কথা বলছিলাম তাই খেয়াল করিনি, কিন্তু আপনি তো আরো বেশি চোখে দেখতে পারেন না ম্যাম। হায় আমি নির্জয়, হাত বাড়িয়ে। অবনী হাত না মিলিয়ে পাশ কেটে একজন রিকশাওয়ালাকে ডেকে রিকশায় উঠে পড়ে। বাহ, আই লাইক হার অ্যাটিটিউড, নির্জয়। অবনী ইন্টারভিউয়ের জন্য অফিসের নিচে দাঁড়িয়ে আছে, নিচে দাঁড়িয়ে থেকে অফিসটার দিকে তাকিয়ে আছে। অনেক বড় অফিসটা। হে আল্লাহ, এই জবটা যেন হয়ে যায়। আমি যেন আমার মা আর বোনটার জন্য কিছু করতে পারি, তুমি সহায় থেকো আল্লাহ। অবনী। অবনী ইন্টারভিউ এর জন্য ওয়েট করছে। একটু পরই ডাক পড়ে অবনীর। খুবই বিচলিত সে, আজও যদি চাকরিটা না হয় তাহলে সংসারের অবস্থা আরও খারাপ হয়ে যাবে, যে কিভাবে তাকাবে তার মায়ের দিকে। অবনী ইন্টারভিউ এর রুমে গিয়ে অবাক হয়ে গেছে, কারণ ওইখানে ওই মধ্যবয়স্ক লোকটা দাঁড়িয়ে আছে, তার একটু সামনেই একজন মহিলা বসে আছে। অবনীকে দেখেই লোকটা বলল, আরে মামুনি তুমি? সেদিন কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজলাম, পাইনি। আঙ্কেল বাসায় চলে গিয়েছিলাম। নীলিমা এই হচ্ছে সেই মেয়েটা যে আমাকে সেদিন হসপিটালে নিয়ে গিয়েছিল। লোকটা: আসসালামু আলাইকুম আন্টি। অবনী মুচকি হেসে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মামুনি? জানো তোমার কথা নিহাল আমাকে কতবার বলেছে এই পর্যন্ত। নীলিমা হেসে, ও আসলে সেদিন কাজ ছিল, তাছাড়া আঙ্কেল বলেছিল ওনার ছেলে চলে আসবে তাই চলে গেছিলাম। অবনী: ওকে ওকে বসো। আমি আসলে ইন্টারভিউ নিতে আসিনি, এটা হচ্ছে আমার মিসেস, তো ওর সাথেই একটু কথা বলতে এসেছিলাম। ভাগ্যিস এসেছিলাম, নইল তো তোমার সাথে দেখাই হতো না। নিহাল। অবনী কিছু বলল না, মুচকি একটা হাসি দিয়ে বসে পড়ল। তোমার ইন্টারভিউ লাগবে না মামুনি, তোমার চাকরি কনফার্ম। নীলিমা: না আন্টি, আমি এইভাবে চাকরিটা নিতে চাই না। আমি নিজের যোগ্যতাতেই চাকরিটা পেতে চাই, তাছাড়া আমি মায়েরও এইচএসসি পরীক্ষা দিয়েছি, আপনাদের ও আমাকে যাচাই করা উচিত। স্যার ম্যাম। অবনী: এই মেয়ে স্যার ম্যাম বলছো কেন? আঙ্কেল বা আন্টি বলবা, নয়তো মামুনি পাপ্পা। ওকে, তুমি যা বলো তাই হবে, ইন্টারভিউ নেওয়া হবে। নীলিমা: অবনীর ইন্টারভিউ নেওয়া হলো, চাকরিটাও হয়ে গেল। অবনী খুশি দেখে কে ওকে বলা হয়েছে কালকে সকাল থেকে জয়েন করতে। নীলিমার পিএ এর চাকরি পেয়েছে অবনী। গাড়িতে উঠে ভাবছে অবনী, লোক দুইটা খুবই ভালো, এমন মানুষও আছে এখনো। হুম আছেই তো, যেমন নিহাল। নীলিমাকেই দেখে আসলো সে।
বড়লোক হয়েও কোনো অহংকার নেই। এমন খুশির একটা খবরে খালি হাতে যায় কিভাবে বাসায়? অভনি গাড়ি থামিয়ে দোকান থেকে 1 কেজি মিষ্টি কিনে নিল। আজকে চাকরিটা পেয়ে খুশি তারা, হয়তো আবারও সময়টা পাল্টে যাবে বা দুমুঠো ভাতের জন্যে আর চিন্তা করতে হবে না সেই আশায়। পরের দিন সকালে। আজ অফিসের প্রথম দিন অভনি। সাহেরা বেগম সকাল সকাল উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল এবার আর মেয়েটার সম্মানে হানি যেন না হয়। নামাজ পড়ে রান্না করে মেয়েকে ডাকল উনি। আজ অফিসের প্রথম দিন আগে আগে যাওয়াটা ঠিক হবে বলেই মনে হলো না। অভনি উঠে ফ্রেশ হয়ে খেয়ে মাকে সালাম করে বের হয়ে গেল। আজও খুব বেশি বিচলিত লাগছে তার কাছে, কে জানে কলিগরা কেমন হবে, কে জানে আবারও কেউ হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে চায় কিনা। সময়ের প্রায় অনেকটা আগেই এসে গেছে অভনি, তেমন কেউ আসেনি, নিজের কেবিল কোনটা সেটাও জানে না। এখন তার মায়ের প্রতি রাগ হচ্ছে, এত তাড়াতাড়ি পাঠালো কেন, এখন একা একা বোর হতে হবে। কিন্তু মায়ের প্রতি রাগটা আল্লাহ হয়তো মেনে নিতে পারেনি। তখনই একজন মেয়ে আসলো অভনির সামনে। হাই, ইউ অভনি রাইট? মেয়েটি। হাম, আপনি? অভনি। আমি রুমি, বড় স্যারের পিএ। স্যার আমাকে রাতেই কল দিয়ে বলে রেখেছে আজ যেন তাড়াতাড়ি চলে আসি, কারণটা হলো তুমি। তোমাকে তো কাজ সম্পর্কে কিছুই বলে দেওয়া হয়নি, তাই তুমি যদি আগে আগে এসে বসে থাকো তাই। ওহ, কেমন আছেন? অভনি। জি ভালো, কিন্তু তুমি তো আমাকে আপনি আপনি করে বলে বুড়ি বানিয়ে দিচ্ছ, হেসে। কারো অনুমতি ছাড়া কাউকে তুমি করে বলতে আনিজি লাগে, আমার কিছু মনে করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি করে বলবে। চলো কাজ দেখিয়ে দেই তোমার। ওকে। রুমি অভনিকে ওর কেবিন দেখিয়ে দিয়ে কাজগুলো বুঝিয়ে দিল। অভনি ও ভালো স্টুডেন্ট হওয়ায় অল্পতেই কাজগুলো বুঝে ফেলল। তুমি কি জানো তুমি খুব কিউট একটা মেয়ে, হেসে রুমি। তুমিও খুব সুন্দর আপু, অভনি। আজ প্রথম দিন হওয়ায় তেমন কোনো কাজ ছিল না অভনির। নিহাল আর নীলিমা এসে সবার সাথে পরিচয় করিয়ে দিল অভনিকে। সবাইকে খুব ভালোই লাগছে অভনির কাছে। ছেলেগুলোকেও ভালোই মনে হচ্ছে, কিন্তু কে জানে কার মনে কি আছে, সুযোগ পেলে ভালো ছেলেগুলো ও যে নিজের আসল রূপ দেখিয়ে দেয়। অভনিকে পরিচয় করিয়ে দেওয়ার পর নিহাল আর নীলিমা সবাইকে ইনভাইট করল আগামীকাল ওদের ছোট ছেলের জন্মদিনের পার্টিতে। জন্মদিনের পার্টির কথা শুনেই অভনি চিন্তায় পড়ে গেল, কিছু তো গিফট দেয়া লাগবে, তাও আবার এত বড়লোকের ছেলে কমদামি উপহার দিলে যদি সবার সামনে অপমান করে তাহলে ও কি করবে? নতুন চাকরিতে জয়েন করেছে, যদি ওদের ইনভাইট ফিরিয়ে দিয়ে না যায় তাহলে তো রাগ করতে পারে। কি করবে এখন সে? নিজের কেবিনে বসে একমনে কথাগুলো ভাবছিল অভনি, তখনই ওর কেবিনে ঢুকল নিহাল আর নীলিমা। কি ব্যাপার, কি ভাবা হচ্ছে এত মাথা নিচু করে? নিহাল। তেমন কিছুই না স্যার, ওই একটু মাথা ব্যথা হচ্ছে। অভনি। কি বলো, মাথা ব্যথা হচ্ছে, আগে বলনি কেন? যাও যাও, এখনই বাসায় চলে যাও, গিয়ে রেস্ট নাও। নিহাল। না আঙ্কেল, আমি ঠিক আছি, প্রথম দিনই এভাবে চলে যেতে পারবো না। অভনি। চুপ, একদম চুপ, তোমার সাহস তো কম না, মুখে মুখে কথা বলো। যাও বাসায় গিয়ে রেস্ট নাও। নীলিমা। ওকে ম্যাম। অভনি। শুনো, কালকে সকালে তোমাদের বাসার সামনে গাড়ি চলে যাবে, তুমি সকালেই চলে আসবে। এটা নিয়ে একটা কথাও বলবা না, তুমি শুধু আমার পিয়ে না আমার মেয়ের মতো, তাই আমি যা বললাম তাই হবে। নীলিমা। সকালে আসার কথা শুনে অভনি আরও চিন্তায় পড়ে গেল, তবুও কিছু না বলে মুচকি হাসল শুধু। ঠিক আছে, বাসায় যাও এখন। নীলিমা। অভনি নিজের হ্যান্ডব্যাগটা নিয়ে ওদের সালাম দিয়ে সামনে এগুতে লাগল, তখনই পিছন থেকে কেউ একজনের ডাকে ফিরে তাকাল সে। শুনো মেয়ে, রাগী ভাব নিয়ে নিহাল।
জি স্যার। অভনি, এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব পচা মেয়ে। নিহাল। নিহালের কথা শুনো অভনি দুহাত গালের মধ্যে চেপে ধরল। মার খেয়ে অব্যস্ত নয় অভনি, ছোটবেলা থেকেই মারকে খুব ভয় পায় সে। অভনি কাদো কাদো মুখ করে বলল, স্যার কি করেছি আমি? অভনি। অভনির এমন চেহারা দেখে নিহালের খুব হাসি পাচ্ছে, তবুও হাসিকে যথাসম্ভব চেপে রাখার চেষ্টা করে রাগী রাগী ভাব নিয়ে বলল, তুমি খুব পচা হয়ে যাচ্ছ মামুনি। নিহাল। নিহালের কথা শুনে অভনির বাবার কথা মনে পড়ে গেল। ছোটবেলা ও যখন কোনো অন্যায় করত, তখন ওর মাকে ওর বাবা কিছু বলতে দিত না, কিন্তু সে নিজেই অভনিকে কাছে টেনে নিয়ে বলত, তুমি মার খাবা অভনি। শাহেদ সমান অভনির বাবা। অভনি তখন ঠিক এমনভাবেই গাল দুটো চেপে ধরে কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে থাকত, আর ওর বাবা বলত, তুমি খুব পচা হয়ে যাচ্ছ অভনি। অভনির বাবার কথা মনে হতেই চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। তা দেখে নিহাল আর নীলিমা অস্থির হয়ে গেল। কি হয়েছে মামুনি? আরে বোকা মেয়ে, তুমি এভাবে কাঁদছ কেন? প্লিজ ডোন্ট ক্রাই মামুনি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। নিহাল। ভালো হয়েছে তুমি মেয়েটাকে এভাবে বললে কেন? ভালোভাবেই বললে হতো, আমাদের যেন স্যার ম্যাম না বলে আমরা ওর মামুনি পাপ্পার মতো। প্লিজ মামুনি, কান্না করো না। নীলিমা। অভনি অবাক চোখে তাকিয়ে আছে, ওদের দিকে কেউ এতটা ভালোও হয়? অভনি চোখ মুছে মুচকি হাসি দিয়ে বলল, আঙ্কেল আমি কাঁদছি না তো, দেখো আমি তোমার কথায় একটু ও হার্ট হয়নি। আমি আসলে আমার বাবার কথা মনে পড়ে গেল খুব। আমার বাবাও না তোমার মতো করেই শাসন করত আমায়। হালকা হেসে, তা এখন বড় হয়ে গেছো বলে বাবা আর শাসন করে না বুঝি পাগলি? নীলিমা। আমার বাবা মারা গেছে 2.5 মাস আগে আন্টি। অভনি। বাবা মারা যাওয়ার কথা শুনে নিহাল নীলিমার ও মন খারাপ হয়ে গেল, তবু মন খারালটাকে দমিয়ে রেখে নিহাল আবারও রাগী রাগী ভাব নিয়ে বলল, আমি তোমার কি হই অভনি? নিহাল। আঙ্কেল। অভনি। আবার মার দিব নাকি? নিহাল। নিহালের কথা শুনে খিলখিল করে হেসে উঠল অভনি। বাবা মারা যাওয়ার পর আজই সে প্রথম এমনভাবে মন খুলে হাসছে সে। হাসবেই তো, আজ আরেকটা বাবা পেয়েছে যে সে। কতজনেরই বা ভাগ্য আছে এমন বাবা পাওয়ার। অভনিকে নিহাল নীলিমা দুজনই জড়িয়ে ধরল। অভনি ও খুব শক্ত করে জড়িয়ে ধরল ওদের, আর মনে মনে ভাবছে, সত্যিই সব ছেলে এক হয় না, কই এই লোকটাও তো পুরুষ, তবুও এই লোকটাকে জড়িয়ে ধরে সে বাবার স্নেহ পাচ্ছে। খুব কি খারাপ হয় এদের মতো পুরুষ হলে? এখন থেকে আমাকে মামুনি আর নিহালকে বাবা বলে ডাকবে, তুমি মনে থাকবে? নীলিমা। অভনি মুচকি হেসে বলল, আচ্ছা হয়েছে হয়েছে, এবার মেয়েটাকে বাসায় যেতে দাও। মেয়েটার মাথা ব্যথা ভুলে গেলে নাকি তুমি? নিহাল। অভনি ওদের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্য বেরিয়ে গেল। আজ তার মনটা খুব ফুরফুরে লাগছে। এমন বাবা মায়ের মতো স্যার ম্যাম কয়জনই বা পায়? ভাগ্যিস ওই জবটা ছেড়ে দিয়েছিল, নয়তো এতদিনে হয়তো নিজের সম্মানটাকে হারিয়ে বসে থাকতে হতো। তাছাড়া রক্তের সম্পর্ক হয়েও তো ওর চাচা চাচি বিশ্বাসঘাতকতা করল। দীর্ঘশ্বাস ফেলে অভনি আবারও ভাবতে লাগল, রক্তের সম্পর্ক হলেই সে আপন হয় না। অনেক সময় রক্তের সম্পর্ক না থাকা মানুষগুলো ও নিজের জীবনের থেকে বড় হয়ে দাঁড়ায়। আজ নিহাল নীলিমার প্রতি অভনির সম্মান শ্রদ্ধা ভালোবাসা আরও বেড়ে গেছে। তাহলে কেন তোমরা মেয়েদের অসম্মান করে পশুর থেকেও নিকৃষ্ট প্রাণী হয়ে যাও? বাসায় গিয়ে মাকে সব বলেছে অভনি। ছোটবেলা থেকেই মায়ের সাথে বন্ধুর মতো সম্পর্ক তার। অভনি মনে প্রাণে বিশ্বাস করে মা বাবার সাথে সন্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সেই সন্তান কখনো কোনো বিপদে পড়ে না। পার্টিতে কি পড়ে যাবে সেটা খুঁজে পাচ্ছিল না অভনি। এত বড় লোকের পার্টিতে পুরনো জামা পরে গেলে কি হয়? এত বড় চিন্তাটার সমাধান ও ওর মা সহজেই মিটিয়ে দিল।
গত বছর বাবা মাকে বেশ দামি একটা শাড়ি কিনে দিয়েছিল, মায়ের পরা হয়নি এখনো, তাই সে শাড়ি টাই পরে যাবে, সব কিছুর পরেও একটা চিন্তা থেকেই যাচ্ছে। কি গিফট দিবে সে? তাহলে কি সবার সামনে অপমানিত হতেই হবে তাকে? নিজের সম্মানটা হারিয়েই ফেলবে? হাতে একটা টিয়া পাখি আর আরেক হাতে একটা ডায়েরি নিয়ে নীলের দিকে ডেব ডেব করে তাকিয়ে আছে অভনি। নীলের মুখ দেখেও বোঝা যাচ্ছে অভনিকে দেখে সেও খুব অবাক হয়েছে। নীল রঙের শাড়ি পরে চুলগুলো ছেড়ে দিয়ে শুধু কাজল আর হালকা লিপস্টিক দিয়েছে সে, এত অল্প সাজেও খুব সুন্দর লাগছে অভনিকে, যা নীলকে ঘায়েল করতে যথেষ্ট। সকাল সকাল অভনিকে নিজের বাসায় দেখার তো কথা না তাহলে? ও তো ওদের বাসাও চিনে না তাহলে? নীলের মাথায় প্রশ্নগুলো ঘুরপাক খেলেও অভনির মাথায় এত প্রশ্নের বোঝা সহ্য করা সম্ভব হল না তার, তাই অভনি বলে উঠল, আপনি এখানে কেন? আপনি কি অলওয়েজ আমায় ফলো করেন? অভনি। অভনির কথায় নীল ভ্রু কুঁচকে তাকাল, বলল, এই মেয়ে আমার এত এত কাজ রেখে আমি তোমাকে ফলো করতে যাব? লাইক সিরিয়াসলি? আমাকে ফলো করতে করতে নিজেই তো চলে আসলে। নীল: ও আপনি তাহলে স্যারের মেয়ে থুককু ছেলে? অভনি। নীল কিছু বলতে যাবে তখনই ওদের ড্রাইভার কাকা এসে অভনিকে বলল, মা এই নাও তোমার গাছটা, কোথায় রাখবো বলো আমায়, আমি রেখে আসছি। ড্রাইভার: আঙ্কেল আপনি সামনে রাখুন, আমি নিজেই নিয়ে যাব। অভনি হেসে গাড়ি দিয়ে আসার সময় ড্রাইভারের সাথে কথা বলতে বলতে ড্রাইভার কাকার সাথে মিশে গেছে অভনি। লোকটার কথা শুনে খুব ভালোই লাগছিল তার, ওর কাছে মনে হচ্ছিল লোকটা ভালো নাকি এত ভালো মানুষদের সাথে থাকতে থাকতে ভালো হয়ে গেছে। কথায় আছে না, সমগ্র দোষে লোহা বাসে। অভনিকে এইভাবে গাছ পাখি নিয়ে আসতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওদের দিকে নীল। নিজের মধ্যে প্রশ্নগুলো কে আর দমিয়ে রাখতে না পেরে ড্রাইভার কাকাকে জিজ্ঞাসা করল, হাসেম কাকা তুমি ওকে চিনো? নীল: বাপজান এই মায়ে হইল তম্বু অফিসে কাজ করে, তোমার জন্মদিনের লাইগা ম্যাডাম আমারে ওরে নিয়া আসতে কইছে। হাসেম। নীল আর কিছু না বলে চলে গেল ওর কাজে। অভনি গাছটা হাতে নিয়ে ভিতরে ঢুকতে লাগল আর ভাবতে লাগল, এই জন্যই কি এই লোকটাকে আমার বিশ্বাস করতে মন চায়? এই জন্যই কি সবাই বলে বাবা মা যেমন হয়, যেমন শিক্ষা দেয় ছেলে মেয়ে তেমনই হয়? হয়তো শতকরা 60% হয়। অভনি ভিতরে গিয়ে নিহাল আহম্মেদ আর নীলিমা চৌধুরী আহম্মেদের সাথে কাছে গেল। নীলিমা আহম্মেদ চৌধুরী নামের শেষে চৌধুরী তার বাবার বাড়ির নামের পদবি। ওর ধারণা বিয়ে হয়ে গেছে বলে কি নামের পদবি ও পাল্ট ফেলতে হবে নাকি? বাবা মাকে সবাইকে ছেড়ে তো চলেই আসলো, তাই বলে কি নামটাও রাখা যাবে না? থাক না, একটা পদবীর সাথে মাঝে মাঝে নিজের নাম শুনলেও মনে হবে না বাবার বাড়ি থেকে চলে আসলেও অধিকারটা রয়ে গেছে। অভনি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে, অনেক সুন্দর আর বড় বাড়িটা। তখনই একজন ছেলে হুট করে ওর সামনে এসে বলল, হেই অ্যাটিটিউড গার্ল, তুমি এখানে? নির্ঝয়। অভনি হঠাৎ সামনে কেউ চলে আসায় ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে সে। ভয়ে মাখা মুখে অভনিকে খুব কিউট লাগছে। হাই ম্যাম, আর যাওয়া? নির্ঝয় মনে মনে। অভনি চোখ খুলে তাকিয়ে দেখে রাস্তায় যেই ছেলের সাথে ধাক্কা খেয়েছিল সেই ছেলেটি দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। এমনভাবে হাসতে দেখে অভনির রাগ উঠে গেল। ও কি এলিয়েন নাকি যে এভাবে হাসতে হবে? রেগে অভনি বলল, আপনিও এখানে? হাউ? নির্ঝয় কিছু বলতে যাবে তখনই সেখানে নীল চলে আসল। হেই হোয়াটসঅ্যাপ, তুই এভাবে একা একা দাঁড়িয়ে মেয়েদের সাথে কথা বলছিস কেন? নীল: বলতে দিলি কই, তুই তো চলে আসলি। হেসে নির্ঝয়। অভনি সি ইজ মাই ফ্রেন্ড, যাকে বলে জানে জিগার দোস্ত।
নীল নির্ঝয়কে জড়িয়ে ধরে। নির্ঝয় হাত বাড়িয়ে দিয়ে অভনীকে বলল, কেমন আছো? নির্ঝয়। অভনী হাত না বাড়িয়ে সালাম দিয়ে পাশ কেটে চলে গেল। নির্ঝয় নিজের হাতটা বুকের বা পাশে নিয়ে বলল, ঈশ্বর হার এটিটিউড, ক্রাশ। নির্ঝয়। নির্ঝয়কে এভাবে অভনীর দিকে তাকিয়ে থাকতে দেখে খুব রাগ হচ্ছে নীলের, তবুও নিজের রাগটাকে দমিয়ে রেখে বলল, বেশি ক্রাশ খাস না, পড়ে বাস খেতে হবে, চল রুমে চল। নীল। দোস্ত, ও এখানে কিভাবে? জানিস সেদিন আমি ওকে। নির্ঝয়কে পুরো কথা শেষ করতে না দিয়েই নীল বলল, জানি, রাস্তায় দেখছিলি আর ধাক্কাও খেয়েছিলি। নীল। কিন্তু তুই জানিস কিভাবে? নির্ঝয়। নির্ঝরের কথায় নীল এবার থতমত খেয়ে গেল, রাগের মাথায় কি বলে ফেলল সে। ওই আন্দাজে বললাম আর কি, তুই তো জানিসই আমার আন্দাজ কত ঠিক হয়ে যায়। ও হচ্ছে মামুনির পিয়ে। চল চল এখন রুমে চল, কতদিন পর দেখা তোর সাথে, আমার বার্থডে আর তুই এখনো উইশ করছিস না কেন? কথা ঘুরিয়ে, নীল। তার জন্যই তো চলে আসলাম। হ্যাপি বার্থডে জান্টুস। নির্ঝয়। নীলিমা আহমেদ চৌধুরীর রুমে বসে নখ কামড়াচ্ছে অভনী, তার সামনে ছড়ানো ছিটানো দামি দামি অনেক ড্রেস। অভনী প্রশ্নবোধক চাহনিতে চেয়ে আছে ওর সামনে দাঁড়িয়ে থাকা নিহাল আহমেদ আর নীলিমা আহমেদ চৌধুরীর দিকে। অভনীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিহাল আহমেদ বলল, তাকিয়ে না থেকে এগুলো পরে নাও তো মামুনি। কিন্তু কেন, আমি তো শাড়ি পরেই এসেছি আঙ্কেল। অভনী। জানি এত কিছু এখন তোর কাছে অবাক লাগছে মা, কিন্তু কেউ স্বার্থ ছাড়া কিছু করে না রে মা। নিহাল। স্বার্থর কথা শুনে মুখটা চুপসে গেল অভনীর। তাহলে কি এই মানুষগুলো ওর স্বার্থের জন্য ওর সাথে ভালো ব্যবহার করল? মানুষ চিনতে ভুল করে ফেলল সে। কিন্তু ও তো মানুষ চিনতে ভুল করে না, তাহলে স্বার্থ। অভনী। নিজের মেয়ের মতো একটা মেয়েকে ফিরে পাওয়ার লোভ। চোখ মুছে নীলিমা। মানে? অভনী। জানিস আমাদের ও ফুটফুটে একটা মেয়ে ছিল, বড় ভাইদের কলিজার টুকরা আর মা বাবার হীরার মানিক ছিল সে। সারাদিন হৈহুল্লোড় করে সারা ঘর মাতিয়ে রাখত সে। ঘুটি ঘুটি পায়ে পুরো ঘর হেঁটে বেড়াত সে। নাম ছিল নিশু। যখন ওর 4 বছর বয়স তখন ওর দাদুর বাসায় গ্রামের বাড়ি যাই আমরা। উইখানেও দুষ্টমি করে সারা বাড়ি মাথায় তুলে রাখত নিশু, সবার খুব আদরের ছিল। এমনিতেই গ্রামে তার উপর আবার যখন তখন ওয়ে নিয়ে ঘুরে বেড়াত সবাই। দীর্ঘশ্বাস ফেলে। সেদিন বাড়ির সামনের পুকুরের পাশে সবাই একসাথে খেলতে গিয়ে নীলের দেয়া ওর সবচেয়ে প্রিয় গাড়িটা পুকুরে পড়ে যায়। নিশু আমার কাছে এসে কেঁদে কেঁদে বলেছিল, মামুনি মানুনি সোনা ভাইয়াল সুন্দর গাড়িটা ওই পুকলে পলে গেতে। আমি তেমন একটা গুরুত্ব দেইনি, শুধু বলেছিলাম কান্না করে না মামুনি, সোনা ভাইয়া আরেকটা গাড়ি কিনে দিবে। তুমি ভাইয়াকে গিয়ে বলো। নিশু চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো নীল বা নীরব, নীলের বড় ভাই, এর কাছে গেছে, কিন্তু ছোট্ট নিশু সেদিন তার ভাইয়ার দেয়া গাড়ির জন্য পুকুরে চলে গিয়েছিল। দুপুর টাইম হওয়ায় কেউই ছিল না ওইদিকে। তার একটু পরেই আমি নীলের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম নিশু কোথায়, কিন্তু ও বলল ওর কাছে যায়নি। নীরবের কাছে গেলাম, ও বলল ওর কাছে যায়নি। তখন আমার খুব চিন্তা হতে লাগলো, কথায় আছে না, মায়ের মন সন্তানের বিপদ হলে আগে থেকেও বুঝে যায়। কারো কাছে পাইনি আমি সেদিন নিশুকে। সবাই মিলে খুঁজতে খুঁজতে যখন পুকুর পাড়ে গেলাম, ছোট্ট নিশুকে পুকুরের মাঝখানে বেশে উঠতে দেখলাম, কেঁদে কেঁদে। আমি নিশুকে এই অবস্থায় দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন জ্ঞান ফিরল দেখলাম সারা বাড়ি মানুষ,
আমি দৌড়ে পাগলের মতো নিশুকে খুঁজতে লাগলাম কিন্তু আমার কলিজার টুকরাটাকে সেদিন আমি সাদা কাফন জড়িয়ে এত পাকা মেয়েটাকে চুপটি করে ঘুমিয়ে থাকতে দেখেছিলাম। সেদিন নীরব আর নীল পাগলের মতো কান্না করে আমায় জড়িয়ে ধরে বলেছিল, মামুনি গো, আমরা আমাদের পরীকে দেখে রাখতে পারলাম না, আমাদের ভালোবাসায় কমতি ছিল মামুনি। তাই কি আমাদের সাথে রাগ করে চলে গেল? মা, নিশু পাখিকে বলো না একটু কথা বলতে, আমি ওকে এমন হাজার হাজার গাড়ি কিনে দিব, প্লিজ বলো না। সেদিন ছেলে দুইটার কান্না দেখে নিজের কষ্টটাকে দমিয়ে রেখে ওদেরকে আমিই সান্ত্বনা দিয়েছিলাম, কিন্তু দিন শেষে প্রতি রাতে নিহালকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতাম। নীলিমা খুব মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো। অভনী, চোখ দিয়ে তার টপ টপ পানি পড়ছে। কাঁদছে ওরা সবাই। নিহাল নীলিমার সাথে আজ কাঁদছে অভনী ও। একটু থেমে নীলিমা আহমেদ চৌধুরী আবারও বলতে লাগলেন, নিশুকে গ্রামে মাটি দিতে দেয়নি ওরা, তাহলে নাকি নিশু অনেক দূরে চলে যাবে, তাই বাসার পিছনেই মাটি দেয়া হয়েছিল। সেদিন থেকে আর কখনো গ্রামের বাড়ি যায়নি তারা। ওদের ভাবনা গ্রামে যাওয়ার জন্যই ওদের আদরের বোন আজ এত দূরে। এই যে এই জামাগুলো দেখছ, প্রতিবছর নিশুর জন্মদিনে নীল, নীরব আর ওদের বাবা কিনে আনে। ওদের নিজের মনকে সান্ত্বনা দেয় এত এত গিফট পেয়ে যদি নিশুর রাগ কমে যায়। সেদিন যখন তুমি নিহালকে হসপিটাল পৌঁছে দিয়েছিলে, সেদিন ওপরে অনেক খুঁজেছিল তোমায়। বাসায় এসে আমায় বলেছিল, নীলিমা, আজ আমি আরেকটা মেয়েকে হারিয়ে ফেললাম। মেয়েটা একদম নিশুর মতো দেখতে, মিষ্টি একটা মেয়ে। ওর মধ্যে যেন আমি আমার নিশুকেই ফিরে পেয়েছিলাম। সেদিন অনেকক্ষণ নিশুর কবরের পাশে বসে কেঁদেছিল মানুষটা। তোমাকে দেখে মেয়ে হারানোর শোকটা যেন আবারও নাড়া দিচ্ছিল তাকে। আবার যেদিন তোমায় দেখতে পাই সেদিন কি যে খুশি হয়েছিল তোমাকে বলো বোঝাতে পারবো না। আমিও খুব খুশি হয়েছিলাম। মামুনি, খুব কি ক্ষতি হবে মেয়ে ছাড়া এই বাবা মার মেয়ে হলে? কান্না করতে করতে অভনী কি বলবে বুঝতে পারছে না। চিৎকার করে কান্না পাচ্ছে তার। এখন তার মনে হচ্ছে, ঈশ্বর, আমি যদি পারতাম নিশুকে ওদের মাঝে ফিরিয়ে দিতে। ওর ও তো বাবা নেই, তাহলে ক্ষতি কি এমন একটা বাবা পেলে? অভনী কান্না করতে করতে জড়িয়ে ধরল ওদের আর বলতে লাগল, এখন থেকে আমি তোমাদের মেয়ে, তবে আমাকে আবার অফিসে কাজ করতে না করো না। অভনী হালকা হেসে। তখনই বাইরে থেকে ডাক এলো, মামুনি হলো তোমাদের? কয়টা বাজে দেখেছ? তাড়াতাড়ি করো, রুমের বাহিরে থেকো নীল। চলবে।